আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে প্রেস সচিব। গণভোটের দিনক্ষণ নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার। নির্যাতন ও প্রতারিত হয়ে লিবিয়া থেকে ফিরলেন ৩০৯ বাংলাদেশি। টেকনাফের পাহাড়ে অপহৃত রোহিঙ্গা সহ ৪৪ জন নারী শিশু উদ্ধার। ২০২৭ থেকে প্রথম ও ষষ্ঠ শ্রেণীতে নতুন পাঠ্যক্রম চালুর পরিকল্পনা। আগে শিক্ষানীতি চূড়ান্ত না করলে ব্যর্থ হওয়ার শঙ্কা। সুনামগঞ্জ, নরসিংদী সহ ৪ জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জনের প্রাণহানি। ভারতের অন্ধ্রপ্রদেশে চলন্ত বাসে আগুন, ১৯ যাত্রীর মৃত্যু। শীতের আগাম সবজি সরবরাহ বাড়লেও বেশিরভাগই নাগালের বাইরে। ফুলকপি, বেগুনের দাম আকাশ ছোঁয়া। স্থিতিশীল মুরগি, মাছ। স্বাগত। এখন বিকেল, আপনাদের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে মাগুরা নবভঙ্গা পার্কে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে তিনি একথা জানান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আরও জানান, জুলাই সনদে সবাই ঐকমত্য পোষণ করেছে। কিছু দল এখনও স্বাক্ষর না করলেও তাদের সম্মতি রয়েছে। আরও জানান, জাতীয় ঐকমত্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গণভোট জাতীয় নির্বাচনের আগে বা পরে অনুষ্ঠিত হতে পারে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সকল দল এরই মধ্যে ঐকমত্য পোষণ করেছে বলেও জানান তিনি। ইলেকশন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। গণভোট তো হবে, কিন্তু গণভোটটা কখন হবে সেটা পলিটিক্যাল পার্টির সাথে ন্যাশনাল কনসেনসাস কমিশন বসে এটা ঠিক করবে। স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী ও অবৈধ ৩০৯ জন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠিয়েছে লিবিয়া সরকার। ত্রিপোলির মিটিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি চার্টার্ড ফ্লাইটে করে সকাল 8:30টায় তারা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার। প্রবাসীরাও জানান, তাদের সঙ্গে ঘটে যাওয়া নানা প্রতারণার গল্প। এদিকে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে ৩১ জন যুবক নিখোঁজ রয়েছে, যাদের সবার বাড়ি হবিগঞ্জে। বিস্তারিত থাকছে কামরুল হাসান জনির প্রতিবেদনে। রঙিন স্বপ্ন নিয়ে ২২ মাস আগে লিবিয়া গিয়েছিলেন যশোরের হাফিজুর রহমান। বছরখানেক কাজ করার পর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় হারাতে হয় ডান হাত। কর্মহীন হয়ে হাফিজ যখন অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে, তখন একদল লিবিয়ান তাকে তুলে নিয়ে দাবি করে মুক্তিপণ। পরিবার খবর পেয়ে তার মুক্তিপণের জন্য পরিশোধ করে ৯.৫ লাখ টাকা। এরপর দূতাবাসের সহযোগিতায় শুক্রবার দেশে ফিরে এই হতবাগা প্রবাসী। মাফিয়ারা আমাদের দৌড়িয়ে নিয়ে গেছে। আমার ঘরে 4টা গুলি করছে, আমার ঘরে তালা ভাঙছে, তালা ভেঙে 4টা গুলি করে তারপরে আমার ধরে নিছে। 7 জনকে তুলে নিয়ে গিয়ে মনে করেন যে 70 লক্ষ টাকা দাবি করছে। ভাই ভাইছে আমাদের অনেক আনন্দ, আমার আনন্দে অনেক কান্না আসছে। হাফিজের মতো চার্টার্ড ফ্লাইটে শুক্রবার দেশে ফিরেছেন ৩০৯ জন লিবিয়া প্রবাসী। ত্রিপোলির মিটিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে স্থানীয় সময় রাত ৮টায় লিবিয়া ছাড়েন তারা। এদের সিংহভাগই সেখানে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। দালালের হাত ধরে দুবাই, কাতার ও মিশর হয়ে লিবিয়া যান তারা। দেশে ফেরা প্রবাসীরা তাদের সাথে ঘটে যাওয়া নানা ঘটনার বর্ণনা করেন বিমানবন্দরে। মাফিয়ারা ধরে পুলিশের কাছে বেঁচে দেয়, পুলিশে ধরে মাফিয়ার কাছে বেঁচে দেয়। দেখে আমার ধরে আমার প্রায় 20 লাখ টাকা খরচ হয়ে গেছে। মাঠ তো একদম ফ্রি। জেল টেল খাইতে আইসি, ধরা পড়ছি মাফিয়া আর ইসে অনেক খারাপ, খুব খারাপ। মাফিয়ারা তো লেখার আত্ম ভাঙ্গিলা। লোক পাশে থেকে তুলা লইয়া যায়, আপনার রাস্তা থেকে ধরে লইয়া যায়। যা যাবো তারা গেলে বিপদে পড়বো, তাছাড়া কিছু না। পানি আপনার লবণাক্ত পানি, সাগরের পানি, সাপ্লাই পানি, বাথরুমের ভিতরে আপনার মনে করেন বাথরুমের পানি খাওয়ানো লাগে, এই অবস্থা আর কি। সকল ভাইদের বলতে চাই, এই ভুলটা আমি যে ভুল করেছি আমার মতন যেন কেউ ভুল না করে। লিবিয়া প্রবাসীদের দেশে ফেরার খবরে সকাল থেকে পরিবারের সদস্যরা জড়ো হন শাহজালাল বিমানবন্দরে। তাদের চোখে মুখে ছিল বিষণ্ণতা। অনেকেই জানান তাদের কষ্ট ও স্বজনদের সাথে হওয়া প্রতারণার গল্প। বেঙ্গালি থেকে ত্রিপল্লি গেছে, যাওয়ার পর স্যার
ওই দালালে নিয়ে বেচতে লাগছে মাফিয়ার কাছে, ঠিক আছে। স্যার এই তোমার আমার 25 লাখ টাকা দিয়েছি, আর কোনো ভিডি বাড়ি কোনো কিছুই নাই। পুলিশ প্রশাসন পরিচয় দিয়ে একদল মাফিয়া যারা বলতেছে ওরা উঠায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বাংলাদেশে ফোন করে ঈদের 2 দিন আগে যে যদি আপনার ছেলেকে বাঁচাতে চান তাহলে আমাদেরকে টাকা দিতে হবে। এদিকে গত 30 সেপ্টেম্বর ত্রিপোলি থেকে 4টি নৌকা ইতালির উদ্দেশ্যে যাত্রা করে। এর মধ্যে 3টি নৌকা ইতালির উপকূলে পৌঁছালেও একটি নৌকা নিখোঁজ হয়। সেই নৌকায় ছিলেন হবিগঞ্জের 31 যুবক। নিখোঁজ জসিমউদ্দিনের বাড়িতে গেলে দূর থেকেই ভেসে আসছে পরিবারের আহাজারি। নিখোঁজদের উদ্দেশ্যে চলছে দোয়া। মমতাময়ী মায়ের বুক ভরা কষ্ট। 31 জনের অধিকাংশই হবিগঞ্জের বানিয়াচং ও আজমেরীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। স্বজনদের ভাষ্যে তারা সবাই ইউরোপে উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে অবৈধভাবে পাড়ি জমান। খুঁজতে চাই না, কোনো আর দাবি নাই আমার, শুধু আমার ছেলের দাবি করি, আমার ছেলের চাই। লিবিয়াত নিয়ে আজকে দিব কালকে দিব এই গেম দেওয়ার পরে কয় ফৌজঘাট খারাপ, আরো 3 লক্ষ টাকা দেও। আমার ছেলে কইছে আব্বা দিলাও। রাষ্ট্রদূতে নিয়ে আমরা কোনো পাচ্ছি হলে কোনো ব্যবস্থা করে দিতে হবে আমার আকুল আবেদন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, লিবিয়া ত্রিপোলি, বেনগাজি ও মিশরাতা অঞ্চলে এখনও আটক আছেন অনেক বাংলাদেশি। তাদের দেশে পাঠাতে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সাথে নিবিড়ভাবে কাজ করছে দূতাবাস। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, স্বপ্নের ঘোরেই তাদের এমন মৃত্যুযাত্রা। গবেষণায় দেখেছি যে এইভাবে যারা ইউরোপে ঢোকার চেষ্টা করে তাদের আপনার অন্ততপক্ষে 79% তারা কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়, এবং এটার একটা বড় অংশই লিবিয়াতে ক্যাম্পে রেখে নির্যাতন করা, এবং নির্যাতন করে তাদের পরিবারগুলোর কাছে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ টাকা পর্যন্ত তাদের কাছ থেকে নেওয়া হয়। এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকগুলো গ্রুপ তারা সক্রিয় এইভাবে আপনার ইউরোপে নিয়ে যাওয়ার কথা বলে, এবং বাংলাদেশের কিন্তু সেই প্রলোভনে পা দিচ্ছে। সে ভাবছে আমি ইউরোপে গেলেই আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, এবং সেজন্যই কিন্তু বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে এইভাবে ঢোকার জন্য প্রথম। গেল 17 সেপ্টেম্বর ও 9 অক্টোবর ত্রিপোলি থেকে ফিরেছেন অনিয়মিত 485 জন বাংলাদেশি। দেশটির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক আছেন আরও 292 জন বাংলাদেশি। লিবিয়া সরকার ও IOM এর সার্বিক সহযোগিতায় চলতি মাসে আরও 3 দফায় অনিয়মিত লিবিয়া প্রবাসীরা দেশে ফিরে আসার কথা রয়েছে। অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রতিনিয়ত স্বপ্নভাঙা গল্প নিয়ে দেশে ফিরছেন বাংলাদেশিরা। কখনো নিখোঁজ, কখনো আটক কিংবা মৃত্যু। স্বজনদের আহাজারি কবে শেষ হবে, কবে বন্ধ হবে এই মরণযাত্রা? অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সেক্ষেত্রে সচেতন হতে হবে গ্রাম পর্যায় থেকেই। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার পাহাড়ি এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায় ও পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ 44 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাত 2:30 থেকে শুক্রবার সকাল 7টা পর্যন্ত বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়াপাড়ার পিরিচভাঙা পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। বাংলাদেশ কোস্টগার্ড জানায়, পাহাড়ি এলাকায় মালয়েশিয়া পাচার ও মুক্তিপণের জন্য বন্দী করে রাখা হয়েছিল তাদের। এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের মধ্যে 41 জন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও 3 জন বাংলাদেশি নাগরিক। উদ্ধার হওয়া 44 জনকে বর্তমানে টেকনাফের কোস্টগার্ডের কেরুনতলি স্টেশনে রাখা হয়েছে। 2027 সাল থেকে প্রথম ও ষষ্ঠ শ্রেণীতে নতুন পাঠ্যক্রম চালুর পরিকল্পনা নিয়েছে সরকার, কিন্তু শিক্ষা কমিশন গঠন ও শিক্ষানীতি চূড়ান্ত না করে নতুন কারিকুলামের দিকে গেলে সেটাও ব্যর্থ হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। এদিকে কারিকুলাম বাস্তবায়নের আগে পাইলটিং প্রক্রিয়ায় যাবে কিনা সেটা নিয়ে এখনও সিদ্ধান্তহীনতা এনসিটিভি। ফরহাদ বিন নুরের প্রতিবেদনে বিস্তারিত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কারিকুলামকে বলা হয় শিক্ষার সংবিধান। সংবিধান দিয়ে যেমন রাষ্ট্র পরিচালিত হয়, তেমনি কারিকুলামকে ঘিরে দেশের পুরো শিক্ষা ব্যবস্থা। আগামী প্রজন্ম কিভাবে গড়ে উঠবে তার পুরো রূপরেখা থাকে সেখানে। বাংলাদেশ জন্মের পর থেকে এখন পর্যন্ত কারিকুলাম পরিবর্তন হয়েছে বহুবার। যখন যে সরকার ক্ষমতায় এসেছে, সে সরকারই তার দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে শিক্ষা ব্যবস্থাকে। বহুমুখী শিক্ষায় কাঙ্ক্ষিত দক্ষ জনগোষ্ঠীও তৈরিতে রয়ে গেছে দুর্বলতা।
সবশেষ পতিত আওয়ামী লীগ সরকার প্রণীত শিক্ষাক্রমে যা স্পষ্ট হয়ে ওঠে, সক্ষমতা ছাড়াই তড়িঘড়ি করে সম্পূর্ণ নতুন কারিকুলাম চাপিয়ে দেওয়া হয়। দিন শেষে লেজে গোবরে অবস্থায় ব্যর্থ হয় সেই অপরিকল্পিত কারিকুলাম। এই কারিকুলামটা ক্যারি করবে কে? শিক্ষক। ওইরকম শিক্ষক, ওইরকম ইনফ্রাস্ট্রাকচার ছিল না বলেই কিন্তু এই কারিকুলামটা ফেল করেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সেই কারিকুলাম বাতিল করে ফিরে যায় 2012 সালের পাঠ্যক্রমে। এই অবস্থায় 2027 সাল থেকে শ্রেণীকক্ষে আবারও নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, স্কটল্যান্ড, চীন, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও কেনিয়ার কারিকুলাম পর্যালোচনা করছে এনসিটিবি। কিন্তু সেই নতুন কারিকুলাম প্রণয়নের কাজ এখন কতদূর? কারিকুলাম ডেভেলপমেন্টের অনেকগুলো স্টেজ আছে। চাহিদা নিরূপণ বা আমার পরিস্থিতি পর্যালোচনা যে জায়গাটা আছে, এই জায়গাটার কাজ চলছে। সবারই মতামত এখানে গ্রহণ করা দরকার। সেই গ্রহণ করার লক্ষ্যে আমাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কাজগুলি চলছে। কিন্তু কোন ভিত্তিতে তৈরি হচ্ছে আবারও নতুন কারিকুলাম? শিক্ষাবিদরা বলছেন, শিক্ষা কমিশন গঠন এবং শিক্ষানীতি ঠিক না করেই কারিকুলাম করলে তা আবারও মুখ থুবড়ে পড়বে। প্রাথমিক শিক্ষা কোন পর্যন্ত থাকবে, কি শেখানো হবে না হবে, পুরো দিক নির্দেশনা থাকবে হলো শিক্ষা নীতিতে। এই জিনিসগুলো করার জন্য সবার আগে দরকার হলো একটা এডুকেশন কমিশন। আমি 5টা দেখে একটা কারিকুলাম বানাই ফেললাম, এতে হবে না। ইনসাইটটা লাগে, ইনডেপথটা লাগে। নির্বাচিত সরকারের অধীনে কারিকুলাম তৈরির পরামর্শ আরেক শিক্ষাবিদের। তড়িঘড়ি নয়, সক্ষমতা বাড়িয়ে 2028-এ নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা যেতে পারে। একমুখী শিক্ষার প্রতি গুরুত্ব দিতেও আহ্বান তার। যেই ফ্রেমওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের সকল শিক্ষা ব্যবস্থা একটি আমব্রেলার নিচে আসবে এবং বেসিক কতগুলো সাবজেক্ট, সেই সাবজেক্টগুলো সবাই পড়বে। দেখুন, কওমি মাদ্রাসা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই। কওমি মাদ্রাসা থাকবে, এটা ছিল, ধর্ম ওখানে পড়ানো হবে। কিন্তু এর অর্থ এই না যে আমাদের ন্যাশনাল কারিকুলামের একটা বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলো ওখানে পড়ানো হবে না। দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষায় এমন পরিবর্তন প্রয়োজন যা হবে বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী, একই সাথে বাংলাদেশের বাস্তবতাই বাস্তবায়নযোগ্য। সেই সাথে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো, উপকরণ সহ নানান সংকট রয়েছে, সেখানেও সক্ষমতা বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ছুটির দিনে 4 জেলায় সড়কে ঝরল 9 প্রাণ। সুনামগঞ্জে হাওরে ঘুরতে গিয়ে পর্যটকবাহী বাস খাদে পড়ে মৃত্যু হয় মা মেয়ের, আহত হন অন্তত 10 জন। আর নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এজি বাইকের চালকসহ প্রাণ গেছে 3 জনের। এদিকে ফরিদপুরের ভাঙাগামী একটি বাস দুর্ঘটনায় পড়লে পরবর্তীতে পেছন থেকে ট্রাকের ধাক্কায় সেই বাসের 2 যাত্রীর মৃত্যু হয়। এছাড়া 2 বাইক ও ট্রলের ত্রিমুখী সংঘর্ষে যশোরে মৃত্যু হয় 2 মোটরসাইকেল আরোহীর। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঢাকা সেজুতি পরিবহনের বাসে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের 11 উচ্চপদস্থ কর্মকর্তা সপরিবারে যাচ্ছিলেন সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। বাসটি শুক্রবার ভোর 5:30টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় মঞ্জুরা আক্তার ও তার 10 বছরের মেয়ে আয়েশা সিদ্দিকার। আর আহত হন আরও অন্তত 10 জন। শুরুতে স্থানীয়রা উদ্ধার শুরু করলেও পরে যোগ দেয় পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চালকের ঘুমের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিক ধারণা পুলিশের। আমরা আসলে শব্দ শুনি দূর দূরান্ত থেকে আইসা, এই যে যারা আহত হয়েছে বা গাড়ির ভিতরে যারা ছিল তারা উদ্ধার করার চেষ্টা করছে। লাশ খুলাইয়া কভার করছে, তারা কভার করিয়া 2টা লাশ, মা মেয়ের লাশ তারা ইয়াতে নিয়ে গেছে, থানাতে নিয়ে গেছে। বাসের যে ড্রাইভার উনি মনে হয় ভোরবেলার দিকে মানে নিয়ন্ত্রণ হারায় ফেলে বাসটা শেষরায় অনেকখানি সামনে আয় না, এই জায়গায় বাসটা উল্টায় গেছে। নরসিংদীর মাধবদীর রায়নাদি এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজি বাইকের চালক সহ 3 জন নিহত হয়েছেন। স্বজনরা জানায়, রাতে ইজি বাইক দিয়ে মাধবদী থেকে রায়নাদি এলাকায় যাচ্ছিলেন সাইম মিয়া, সাব্বির হোসেন ও অটোরিকশা চালক ফাহিম মিয়া। ইজি বাইকটি মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ইজি বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সিয়াম মিয়ার।
আহত 2 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে মৃত্যু হয় তাদের। ফরিদপুরের ভাঙ্গায় দুর্ঘটনা কবলিত একটি যাত্রীবাহী বাসে আরেকটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে 2 যাত্রীর। পুলিশ জানায়, ঢাকা থেকে সাতক্ষীরাগামী যমুনা লাইনের একটি বাস সামনে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বেশ কিছু যাত্রী নেমে বাসের সামনে অপেক্ষা করছিল। এ সময় আরেকটি মালবাহী ট্রাক এসে বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা 2 যাত্রী নিহত হন। আহত হন বেশ কয়েকজন। এদিকে যশোরের চৌগাছার জাহাঙ্গীরপুর এলাকায় বালুবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইমন হোসাইন ও আশরাফুল ইসলাম নামে 2 কিশোর নিহত হয়েছেন। শামীমা রহমান শাম্মী, এখন। ভারতের অন্ধ্রপ্রদেশে চলন্ত বাসে আগুন লেগে অন্তত 19 যাত্রীর মৃত্যু হয়েছে। ভোরে দুর্ঘটনা ঘটে। বাসটি 40 জন যাত্রী নিয়ে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা করেছিল। এই ঘটনায় 20 জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হতাহত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আরও জানাচ্ছেন সানজিদা ইসলাম তন্নি। শুক্রবার মাঝরাতে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয় কাভেরি ট্রাভেলসের একটি ভলভো বাস। ভোর 3:30টার দিকে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার উলিন্দাকোন্ডা এলাকা অতিক্রম করার সময় উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেল বাসটিকে ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গেলে মুহূর্তেই তাতে আগুন ধরে যায়। 2 থেকে 3 মিনিটের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। Caught fire in minutes, hardly 2-3 minutes, because we have a witness here who was coming from opposite direction and he ran to rescue but couldn't rescue because within minutes the bus exploded. বাসের চালক ও বাসের কর্মী সহ 40 জন যাত্রী ছিল। আগুন লাগার পর অন্তত 20 জন যাত্রী বাসের জানালা ভেঙে লাফ দেয়, আর বাকিদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কিছু মরদেহ সম্পূর্ণ পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে তেলেগু দেশম পার্টির এমপি। ফরেনসিক টিম মরদেহগুলোর পরিচয় শনাক্ত ও আগুন লাগার কারণ জানার চেষ্টা করছে। এদিকে দুর্ঘটনার পরপরই বাসের চালক সেখান থেকে পালিয়ে যায়, আর বাসের ফিটনেস যাচাই করতে কাগজপত্র খতিয়ে দেখার কথা জানান অন্ধ্রপ্রদেশের পরিবহন মন্ত্রী। বাসটি যাত্রী পরিবহনের সময় গেল 2 মাসে নিয়মকানুন অনুসরণ করেছিল কিনা সে বিষয়েও তদন্ত করা হবে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা। শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও ওয়াইএসআরসিপির প্রেসিডেন্ট জগনমোহন রেড্ডি ও তেলেগু দেশম পার্টির জেনারেল সেক্রেটারি লোকেশ নারা। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। শীতের বার্তায় সরবরাহ বেড়েছে সবজির, তবে অসময়ের বৃষ্টির প্রভাবে দাম এখনও পুরোপুরি কমেনি। বেশিরভাগ সবজির দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। কারণ বাজারে ঘুরে দেখা গেছে বড় আকারের একটি ফুলকপি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। আকাশছোঁয়া গোল বেগুনের দরও বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা কেজিতে। এছাড়া প্রকারভেদে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা কেজি দরে। অন্যদিকে কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির বাজারে। বিক্রেতারা বলছেন, উৎপাদন কমে যাওয়ায় বাজারে স্বস্তি ফিরতে সময় লাগবে আরও অন্তত 2 থেকে 3 সপ্তাহ। আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। উষ্ণ বাতাসে শীতের আগমনী বার্তা। বাজারে শীতের আগাম সবজি প্রকৃতি যেন জানিয়ে দিচ্ছে সময় এসেছে নতুন ঋতুর। তবুও বাজারে যেন শীতের পরিপূর্ণ ছোঁয়া এখনো লাগেনি। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে আগাম শীতের সবজি আসায় দাম কিছুটা কমলেও এখনও পুরোপুরি ক্রেতাদের হাতের নাগালে আসেনি। সরবরাহ কিছুটা বেড়েছে, তবে বৃষ্টির প্রভাবে আগাম ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির পরিমাণ কম। 20 থেকে 40 টাকা কমে বেগুন, ঢেঁড়স, চিচিঙ্গা, করলা, পটল, ধুন্দুল, টমেটো থেকে শুরু করে শিম। বেশিরভাগ সবজির দাম এখন কেজি প্রতি 50 থেকে 120 টাকার মধ্যে। এই যে গত সপ্তাহে শসা বিক্রি করছে 80 টাকা, এখন মাত্র 50 টাকা কেজি। এই যে বেগুন, এটা বাজার শ্রেষ্ঠ বেগুন 120 টাকা কেজি। আর বটবটি গত সপ্তাহে ছিল 150 টাকা কেজি, এখন বটবটি মাত্র 80 টাকা কেজি। গত সপ্তাহের তুলনায় কাঁচা সবজির দাম অনেক কমছে। চিচিঙ্গা 50 টাকা, দুন্দুল 50 টাকা, তারপর সিম হলো 100 টাকা। ছোট আকারে ফুলকপি, বাঁধাকপি মিলছে 30 থেকে 40 টাকায়, তবে বড়গুলো বিক্রি হচ্ছে 100 টাকায়। এদিকে গোল বেগুনের দাম এখনও আকাশ ছোঁয়া, বিক্রি হচ্ছে 280 টাকায়। দেশি মরিচের দেখা নেই বললেই চলে। বাজার দখল করে আছে ভারতীয় মরিচ, যা বিক্রি হচ্ছে প্রায়
200 টাকা কেজি দরে। এগুলো সব হলো ইন্ডিয়ান আমদানিকৃত, আর বাংলাদেশের মরিচের আমদানি অনেক কম। সবজির সঙ্গে তাল মিলিয়ে টক ফলের বাজারেও এসেছে নতুন মৌসুমের রং। জলপাই 60 আর আমলকি বিক্রি হচ্ছে 240 টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন দেশীয় উৎপাদন কমে যাওয়ায় এবং আমদানি নির্ভরতা বাড়ায় সবজির দাম কমতে আরও কিছুটা সময় লাগবে। 240 টাকা কেজি আমলকি কেজি এবং 60 টাকা কেজি জলপাই আর 80 টাকা কেজি আমড়া। আমলকি জলপাই তুলনামূলক একটু কম আছে, আরও কমবে। তবে ক্রেতারা বলছেন দাম কমলেও এখনো আগের মতো স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন না তারা। তরকারি বা এই কাঁচা বাজার মাছ মাংস কোনো কিছুর দাম তুলনামূলক কমে নাই। ভোক্তা অধিকারীরা আসে, যতক্ষণ তারা নাকি ওই উচ্ছেদ করে জানে ফাইন করে ওই পর্যন্তই তারা চলে যায়, সে আগের মতো আবার হয়ে যায়। আমরা সরকারকে বলি আমি এদিকে একটু মনিটরিং করেন আপনারা। সবজির পাশাপাশি মাছের বাজারেও দেখা গেছে দামের তারতম্য। রুই, কাতল, তেলাপিয়া বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়, আর বড় নদীর পাঙ্গাস মাছ মিলছে 1200 টাকা কেজি দরে। তবে বিক্রেতাদের দাবি বেশিরভাগ মাছের দাম 50 থেকে 100 টাকা পর্যন্ত কমলেও ক্রেতা উপস্থিতি তেমন একটা নেই। মাছ নেয় না, কাস্টমার নাই। দেন মাছ নিয়ে বসে রয়েছি, এই টাইমে দোকানদারি করে অর্ধেক শেষ হয়ে যায়, আর আজকে মাছ বেচতেই পারতেছি না। রুই মাছ, কাতল মাছ কেজিতে 50 থেকে 100 টাকা কম, 400 টাকা কেজি বর্তমানে। আমি কাতল মাছটা নিয়েছি 400 টাকা কেজি, 1 কেজিতে 100 টাকা ভেরিয়েশন। ভালো কথা কি এ পর্যন্ত আসতে এত কষ্টের খরচ পড়ে না। কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির বাজারে। 20 টাকা কমে ব্রয়লার বিক্রি হচ্ছে 160 টাকায়, সোনালী 280 আর দেশি মুরগি মিলছে 550 টাকায়, আর ডজন প্রতি ডিম মিলছে 130 টাকায়। কেজি 7 ব্রয়লার 70 বেচি, সোনালী 270 আর অরিজিনালটা 300-310। প্রকৃতি শীতের দোরগোড়ায়, বাজারও ধীরে ধীরে নিচ্ছে নতুন রূপ। সরবরাহ বাড়লেও দাম আরও শীতল হবে এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। শাহরিয়ার পুলক, এখন ঢাকা। গাজীপুরের শ্রীপুর, জয়দেবপুর ও কালিয়াকৈরে বন বিভাগের নাকের ডগায় অবৈধভাবে কাটা হচ্ছে শাল গাছ। ঝুঁকিতে পড়েছে বিস্তৃত বনভূমি। পরিসংখ্যান বলছে গত 2 দশকে অসাধু চক্রের দৌরাত্মে উজাড় হয়েছে 11 থেকে 14% বন। যদিও বন বিভাগ বলছে এই বিষয়ে কঠোর অবস্থানে তারা। জামাল খানের তোলা ছবিতে বিস্তারিত জাবেদ আবদুল্লার প্রতিবেদনে। ফরেস্ট অফিসার থাকে, তারা তো সবসময় আর দেখছেন সম্ভব হয় না। ওই ফাঁকে কেটে ফেলে 50 টাকা আসলে কেটে ফেলেছি, বাড়ি ঘর হয়ে গেছে। এইভাবে মনে করেন যে বন কমে গেছে। রাজধানীর নিকটবর্তী গাজীপুর জেলা জুড়ে রয়েছে অনেকগুলো ভারী ও মাঝারি শিল্প। এর মাঝেও সবুজের দেখা মেলে কোথাও কোথাও। দেশের 64টি জেলার মধ্যে 33টিতে রয়েছে বনভূমি, যার মোট আয়তন প্রায় 63,64,000 একর। এর মধ্যে অন্যতম জেলা গাজীপুরের শ্রীপুর রেঞ্জের অধীনে সদর, শিমলাপাড়া, কাউরাইদ, রাথুরা সহ 7টি বিটে বনভূমির পরিমাণ 24,271 একর। অভিযোগ রয়েছে একটি শক্তিশালী চক্র বন বিভাগের গাছ কাটছে নিয়মিত, সাবার করছে একরের পর একর এলাকা। সত্যতা অনুসন্ধানে গেলে দেখা যায় বনের ভিতরটা ফোকলা হয়ে আছে, অথচ বাহির থেকে তা বোঝার উপায় নেই। অনেক সময় চুরি টুরি করে কেটে নেতা হতে আছে, প্রতাপশালী লোক আছে, যার যেটা দরকার লাগে কাটে নেয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে করাতকল লাইসেন্স বিধিমালা 2012-তে বলা হয়েছে বনভূমির সীমানার 5 কিলোমিটারের দূরত্বে ও সিটি কর্পোরেশন, পৌরসভার 2 কিলোমিটার আওতাভুক্ত এলাকায় করাতকল স্থাপন করা যাবে না। কিন্তু প্রভাবশালীরা বনের পাশেই দেদারসে গড়ে তুলেছে অবৈধ করাতকল। অভিযোগ রয়েছে এখানেই গাছ চিরাই করা হয়। স্থানীয়রা বলছেন এভাবেই দিনের পর দিন উজাড় হচ্ছে বনভূমি। বনের ভিতরে নিষিদ্ধ, যেহেতু ওই হিসাবে এখানে থাকাটা ঠিক না। অনেক অসাধু ব্যবসায়ী আছে, এরা শাল গাছ কাটে। এই নিয়ে শ্রীপুর রেঞ্জের সহকারী বন সংরক্ষক কোনো মন্তব্য করতে রাজি হননি। রাত 3টা-2টার সময় কাটে, নিষেধ করে। আমাদের এসিএফ স্যার, আমাদের যে ঢাকা ডিভিশনে এসিএফ বসে, এসিএফ স্যার উনি হচ্ছে আমাদের ঘোষণাগুলো সংগ্রহ করতে হবে। সংরক্ষিত বনভূমির এই শালগাছ বিক্রি হয় রাজধানীর বিভিন্ন স্থানে। তারই খোঁজ নিতে আমাদের গন্তব্য এবার শনিরাখায়। সারি সারি সাজানো এই গাছগুলো এসেছে
গাজীপুরের বিভিন্ন বনভূমি থেকে। আমরা তো রানি নাই যে হারা দিয়া যায় না। বড় বড় কোম্পানি যারা শত শত বিঘা একসাথে দখল করে ফরেস্টের মাধ্যমে, যেভাবে এটা আমরা জানি না, ওই বলে ব্যাপার। আর আমাদের ওরা ওদের এই 10 বিঘা 5 বিঘা 1 2 বিঘা ওরা ওইভাবে পারমিট করে ওইভাবে কেটে যায়। এনো কাম ধরো 4 লাখ টাকার মতন গাছ আছে। পলিটিক্স এখানে কাজ করে, তারা কিন্তু নির্বিচারে গাছ কাটার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক বলেন, এতে তাপ প্রবাহ বৃদ্ধি পাবে, বায়ুমণ্ডলে অক্সিজেন স্তর নেমে যাবে। যে লোকাল ক্লাইমেটটা কিন্তু তখন বিরূপ প্রতিক্রিয়া তখন দেখা দিবে সেখানে। পাশাপাশি সেটা তো যেটা বললাম যে এখানে বৃষ্টি কম হবে, সেখানে খরা দেখা দিবে। পিওর যে কার্বন ডাইঅক্সাইড মানে সে যখন ট্র্যাপ করে নেয়, বিনিময়ে কিন্তু সে পিওর অক্সিজেন আপনাকে দিচ্ছে, সেই অক্সিজেনটা কিন্তু মানুষ ভালোভাবে পাবে না। আর প্রধান বন সংরক্ষক জানান, বনভূমি কমে যাওয়ার প্রেক্ষাপটে সরকার পুনর্বনায়ন প্রকল্প হাতে নিয়েছে। গাজীপুরে আমি তো বলবো যে সাম্প্রতিক 1 বছরের মধ্যে আমরা বেশ অনেক বনভূমি আমরা এটা বিভিন্ন স্থানীয় প্রশাসন, পুলিশ, যৌথ বাহিনীর সহায়তায় আমরা কিন্তু বেশ একটা বড় অ্যামাউন্টের বনভূমি গাজীপুর থেকে আমরা পুনরুদ্ধার করে সেখানে আবার আমরা পুনর্বনায়ন করেছি। বনভূমি রক্ষায় বন সংলগ্ন এলাকায় যারা বসবাস করেন তাদের দায়িত্ব সবচেয়ে বেশি বলেও উল্লেখ করেন তিনি। অধিদপ্তর হিসেবে দায়িত্ব আছে। জাবেদ আব্দুল্লাহ, এখন ঢাকা। সংলগ্ন যে মানুষগুলো মা ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞায় সরকারি সহায়তার চাল পাননি বরগুনা নিবন্ধিত প্রায় 11,000 জেলে পরিবার। কার্ড থাকার পরেও সহায়তার তালিকাভুক্ত না হওয়ায় হতাশ তারা। এদিকে জেলে তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে অন্য পেশার মানুষদের অন্তর্ভুক্তির অভিযোগও তুলেছেন জেলেরা। সুজন আকনের প্রতিবেদনে বিস্তারিত। সরকারের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে দেশের বিভিন্ন নদ নদীতে যখন মাছ শিকারে ব্যস্ত অসাধু জেলেরা, তখন ভিন্ন চিত্র বরগুনায়। জেলার লক্ষাধিক জেলে নিষেধাজ্ঞা মেনে নামেনি জলে। শুরু থেকেই জাল দড়ি গুছিয়ে মনোযোগ দেন 22 দিন পর নদীতে নামার প্রস্তুতিতে। নিষেধাজ্ঞার 22 দিনে জেলেদের 25 কেজি করে সহায়তার চাল দেওয়ার কথা থাকলেও এখনো পায়নি জেলার নিবন্ধিত অন্তত 10,000 পরিবার। মানুষ এমন আছে কান্দেও ঘরে চাউল নেই, কিন্তু হ্যাগও দেয় না। দেয় ওই যারা একটু ধন সম্পদশালী, সামনে কথা বলতে পারে, হ্যাগও দেয়। কত কেড়ে দেশে 5 বারও দেশে 7 বারও পাইছি, কিন্তু আমরা পাইনি। আমরা হইলে 12 মাস জাল পাই, কিন্তু আমাকে চাউল ঠিক মতন দেয় না। জেলে আছে আমাদের ওয়ার্ডে প্রায় 300-র মতো, চাল পাইছে 130 জনে। নিবন্ধিত হতে পারেনি এমন জেলের সংখ্যা জেলায় অন্তত 1,200,000। অথচ অভিযোগ উঠেছে ইউপি সদস্যদের স্বজনপ্রীতির কারণে নিবন্ধিত জেলেদের ভাগের চালই চলে গেছে ভিন্ন পেশার মানুষের হাতে। এতে ক্ষুব্ধ জেলেরা। কিছু বোর্ড ক্যারি করার দরকার। হ্যাঁ, দেখে মানে কে আমার ভোট দেবে কেটা দেবে না, হ্যাঁ আবার সেইভাবে মালটা বিতরণ করে। একজনের ফ্যামিলি তো 25 কেজি চাউলে চলে না, আর 4-5 জন আছে, এই 25 কেজি চাউলে কিচ্ছু হয় না। জেলা মৎস্য কর্মকর্তার দাবি, সরকার বরাদ্দ কম দেয়ায় সবাইকে সহায়তা দেয়া সম্ভব হয়নি। তবে আগামীতে সংকট নিরসনে কাজ করছেন তারা। তো আমরা প্রতি বছরই চাই যে পরিপূর্ণভাবে আসুক, সেভাবে আমরা একটা আবেদন দেই, কিন্তু এটা আসলে নীতি নির্ধারণ মহলের ইস্যু, সো এটা আমার হাতে না। তো আমরা যেটাই করি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষেই করি। তো আশা করি এই সমস্যাগুলো ধীরে ধীরে কেটে যাবে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ রক্ষায় গত 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এই সময় প্রতি বছর বেকার হয়ে পড়ে বরগুনার লক্ষাধিক জেলে। সুজনা কোন, এখন বরগুনা। যশোরের ভবদহের জলাবদ্ধ এলাকায় সেনাবাহিনী তত্ত্বাবধানে শুরু হয়েছে নদী খনন। দুপুরে 140 কোটি টাকা ব্যয়ে ভবদহ অঞ্চলে 5টি নদীর 81.5 কিলোমিটার খননের নেওয়া হয় এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান। খনন শুরুর দিন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন ও তদারকির আশ্বাস দেন প্রকল্পে নিযুক্ত সেনাবাহিনীর কর্মকর্তা ও প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশিদ। এবারের বর্ষা মৌসুমে একটি স্লুইস গেটের কপাট খুলে দেয় ও নদী খনন শুরু হওয়ায় উচ্ছ্বসিত ভবদহের মানুষ। দীর্ঘ কয়েক দশক ধরে স্থায়ী জলাবদ্ধতার শিকার হয়েছিল যশোরের ভবদহের 2 শতাধিক গ্রামের কয়েক লাখ মানুষ। এই প্রকল্পটাও একটা চ্যালেঞ্জিং একটা প্রকল্প। আমাদের সময় আছে আগামী বছরের জুন পর্যন্ত। ইতিমধ্যে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর আমরা আসলে এই সময় কোনো কাজ করা যায় না, বাট এই সময় যে এই শুকনো পিরিয়ডটা আছে, এই পিরিয়ডটাকে সর্বোচ্চভাবে ব্যবহার করে আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এই প্রকল্পটাকে শেষ করা যায়। নভেম্বরের 11 তারিখ থেকে আমরা এখানে ক্রস পথ দিয়ে আমরা আমাদের কাজ সম্পূর্ণভাবে শুরু করব।
শরতের আকাশ স্থির হতেই পঞ্চগড়ে দেখা মিলছে ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত মায়াবী কাঞ্চনজঙ্ঘা। মেঘমুক্ত খোলা আকাশের উত্তরে তাকালেই ধরা দেয় এই পর্বতশৃঙ্গ, যে কারণে প্রতি বছর অক্টোবর মাস শুরু হলেই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান দর্শনার্থীরা। লুৎফর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। হিমালয় পর্বতমালার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। আকাশ মেঘমুক্ত থাকলে দূরপাহাড়ের এই সৌন্দর্য দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় থেকেও দেখা যায় অক্টোবর থেকে ডিসেম্বরে, যার মোহনের সৌন্দর্য উপভোগে প্রতি বছর এই সময়ে পঞ্চগড়ে ছুটে আসেন দর্শনার্থীরা। শরতের মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার মোহনের সৌন্দর্য দর্শনার্থীদের চোখে যেমন স্বস্তি এনে দেয়, তেমনি হৃদয়ে আনে প্রশান্তিও। আমি প্রতিদিনই সকালবেলা ফজর নামাজের পর এটা দেখার জন্য আসি, তো একদিনও দেখতে পাইনি। আলহামদুলিল্লাহ আজকে দেখে খুবই ভালো লাগতেছে। দার্জিলিং থেকে একবার দেখছিলাম, মানে অনেক মেঘ ছিল, অল্প দেখা গেছে। নেক্সট টাইম যখন গেলাম তখনও দেখতে পারিনি, সিকিম থেকেও দেখতে পারিনি, তো আজকে নিজের দেশ থেকে দেখতে পারতেছি, এটা ভালো লাগতেছে। এটা আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছে, মনে হচ্ছে খুবই কাছে, এবং আপনার বরফগুলি সূর্যের আলো পড়ার পরে আপনার লাল হচ্ছে, সাদা হচ্ছে, হ্যাঁ গোল্ডেন কালার হচ্ছে, বিভিন্ন কালার দিচ্ছে। ট্রেন থেকেই ঠাকুরগাঁ পার হওয়ার পর থেকে এটা অনেক সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাইছি। যখন সূর্যটা উঠেনি তার আগেই অনেক সুন্দর ভিউ দেখা গেছে, লাল ছিল অনেকটা। সূর্যের আলো পড়ার সাথে সাথে এই পর্বতশৃঙ্গের বরফখণ্ড রং বদলায়, কখনো পোড়ামাটির বর্ণ, কখনো শ্বেতশুভ্র, যা দেখতে পর্যটক ও পাহাড় প্রেমীরা ছুটে আসেন পঞ্চগড়ে। আমাদের দেশে আবহাওয়া ওই দেশের নেপাল বা ইন্ডিয়ার আবহাওয়া মিলিয়ে তো কাঞ্চনজঙ্ঘার ভিউটা আসে। আমাদের আবহাওয়া ভালো, ওদের দেশের আবহাওয়া ভালো, যার কারণে আমরা আল্লাহর রহমতে আজকে দেখতে পারছি। যে এত সুন্দর একটা দৃশ্য, মানে আসলে না দেখলে, সচক্ষে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না যে এত সুন্দর একটা পাহাড় পর্বত শৃঙ্খলা যে আমরা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি। আনন্দে আত্মহারা আমরা, খুবই ভালো লাগছে, মানে ওভারঅল খুবই সুন্দর ছিল। রোদ যে সাইডে পড়তেছে সেই সাইডটা আর কি জলজল করতেছে, তো এটা দেখে আসলে খুবই আনন্দিত আমরা। তো আমার ওই একটা অনুভূতি যে সুন্দরবনে সবাই নাকি বাঘ দেখতে পান, সৌভাগ্য লাগে। তো কাঞ্চনজঙ্ঘা দেখার ব্যাপারটাও তাই আর কি। কাঞ্চনজঙ্ঘার দর্শন ঘিরে জমে ওঠে স্থানীয় পর্যটন শিল্প, যা এগিয়ে নিতে নানা পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। টুরিস্টদের জন্য আমরা ইতিমধ্যে একটি মোবাইল অ্যাপস আমরা তৈরি করেছি, যে অ্যাপসটিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে টুরিস্টরা পঞ্চগড় জেলায় কোথায় যাবেন, কোথায় থাকবেন, কীভাবে আসবেন, এই সমস্ত তথ্য নিয়ে আমাদের এই পঞ্চগড় ট্যুর অ্যাপস তৈরি করা হয়েছে। জেলার সমতলের চা বাগান, বাংলামাথা 0 পয়েন্ট, মহারাজার দিঘি, ভিতরগড় দুর্গনগরী, মির্জাপুর শাহী মসজিদ ও বোধেশ্বরী পীঠ মন্দির সহ দর্শনীয় স্থানগুলো প্রকৃতিপ্রেমীদের কাছে টানে। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। অধিকৃত পশ্চিম তীর দখল করলে ইসরায়েল সব ধরনের মার্কিন সমর্থন হারাবে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের পার্লামেন্ট নেসেন্ট পশ্চিম তীর দখল আইন প্রাথমিকভাবে অনুমোদন পাওয়ার পর একথা বলেন তিনি। এরই মধ্যে ইসরায়েল সফরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজার যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম তুন্নি। নতুন করে আলোচনায় ফিলিস্তিনের পশ্চিম তীর। 1967 সালে অঞ্চলটি দখলের পর এবার আনুষ্ঠানিকভাবে এর নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে তেল আবিব। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট নেসেটে এ বিষয়ে একটি আইন প্রাথমিক অনুমোদন দেয়া হয়। তবে পশ্চিম তীর দখলে ইসরায়েলি পরিকল্পনায় এবার বাঁধ সেধেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম তীর দখলের চেষ্টা করলে ইসরায়েল সব ধরনের সমর্থন হারাবে বলেও হুমকি দেন তিনি। Don't worry about the West Bank. Israel's not going to do anything with the West Bank, okay? Don't worry about it. Is that your question? They're not going to do anything with the West Bank. Don't worry about it. এরই মধ্যে যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণে ইসরায়েল সফরে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বন্ধু উল্লেখ করে গাজা শান্তি চুক্তি এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন নেতানিয়াহু। এ সময় ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তি কার্যকরের সহায়তার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ জানান রুবিও। We had the Vice President yesterday, we have you today. This is a circle of trust and partnership. You've been an extraordinary friend of Israel, and now we face days of destiny. অধিকৃত পশ্চিম তীর দখলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে সাধারণ ফিলিস্তিনিরা। তেল আবিবের এমন আচরণ স্পষ্ট আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও অভিহিত করেন তারা। وهي تحاول أيضا استمرار هذه الحرب العدوانية والإجرامية في الضفة والقدس، وبالتالي ما تقوم به بالأمس في ظل محاولات شرعنة ضم الضفة
এদিকে গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও। সেখানে যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে হামাস ইসরায়েল পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে আলোচনা করেন উভয় পক্ষের প্রতিনিধিরা। হামাস সব ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর না করায় যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেন জাতিসংঘে ইসরায়েলি প্রতিনিধি। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি অনুযায়ী কাজ চালিয়ে যাওয়ার কথা জানান ফিলিস্তিনি দূত। Violence is an impasse. It must not be fueled nor tolerated. It must be stopped. And we will not relent in our rejection of violence against all civilians. There can be no peace, no future, and no rebuilding of Gaza while terror still remains. 13 fallen hostages remain in Hamas's hands. We will bring them home and give them the dignity they deserve. এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর গাজায় ত্রাণ সরবরাহ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংকট নিরসনে দ্রুত রাফা ক্রসিং সহ অন্যান্য সীমান্ত খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বানও জানায় সংস্থাটি। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করতে ইসরায়েলের পার্লামেন্টে যে নেসেট বিল পাশ হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মনে করে জাতিসংঘের 2.3.3.4 রেজলিউশন সহ আন্তর্জাতিক সমস্ত আইন ও সনদ অমান্য করেছে, দেশটি ফিলিস্তিনের উপর দখলদারিত্ব অব্যাহত রেখেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এসব উল্লেখ করা হয়। বাংলাদেশ বলছে পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনের কোনো ভূমির উপর ইসরায়েলের সার্বভৌমত্ব নেই। একই সঙ্গে বাংলাদেশ গেল বুধবার আন্তর্জাতিক বিচার আদালতে উপদেষ্টামূলক মতামতকে স্বাগত জানিয়েছে। সেখানে আইসিজে বলছে ইসরায়েল ও ক্ষুধা অনাহারকে যেভাবে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করছে তা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং এর জন্য দেশটিকে বিচারের আওতায় আনা যায়। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং 1967 সাল পূর্ব সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠার প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। শুল্ক বিরোধী বিজ্ঞাপন প্রচারের জেরে এবার কানাডার সঙ্গে সম্পর্ক শুল্ক নিয়ে আলোচনার ইতি টেনেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি কানাডা। জাহানারা ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মসনদে বসে বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে সম্পূরক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই শুল্কের জেরে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় মার্কিন মিত্র দেশগুলোরও, যার অন্যতম উদাহরণ ভারত ও কানাডা। ট্রাম্পের আগের মেয়াদে এই দুই দেশ বন্ধু দেশের তালিকায় থাকলেও শুল্ক ইস্যুকে কেন্দ্র করে এবার সম্পর্ক গিয়ে ঠেকেছে তলানিতে। বিভিন্ন দেশ তাদের উপর আরোপিত শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে, যার ব্যতিক্রম ছিল না কানাডাও। তবে এবার কানাডার সঙ্গে শুল্ক ইস্যুতে সমঝোতার পথ বন্ধ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন তিনি। বলেন, কানাডার সঙ্গে শুল্ক ইস্যুতে সব ধরনের আলোচনার এখানেই সমাপ্তি। কারণ হিসেবে ট্রাম্প উল্লেখ করেন, $৭৫,০০০ নির্মিত মার্কিন শুল্ক বিরোধী বিজ্ঞাপন প্রচার করেছে কানাডা, যেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের কণ্ঠে ট্যারিফ বিরোধী তথ্য প্রচার করা হয়েছে। প্রতিশোধমূলক মনোভাব থেকেই একটি দেশের উপর শুল্ক আরোপ করা হয় বলেও তুলে ধরা হয় ওই বিজ্ঞাপনে। তবে ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি অটোয়া। কানাডীয় পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। তাদের মোট পণ্যের 4 ভাগের 3 ভাগই রপ্তানি হয় সেখানে। বিবিসির তথ্য মতে যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় $270 কোটি মূল্যের পণ্য ও সেবা রপ্তানি করে কানাডা। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। শেষ করব এখন বিকেল, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে প্রেস সচিব। গণভোটের দিনক্ষণ নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার। নির্যাতন ও প্রতারণার শিকার হয়ে লিবিয়া থেকে ফিরলেন 309 বাংলাদেশি। টেকনাফের পাহাড়ে অপহৃত রোহিঙ্গা সহ 44 জন নারী শিশু উদ্ধার। 2027 থেকে প্রথম ও ষষ্ঠ শ্রেণীতে নতুন পাঠ্যক্রম চালুর পরিকল্পনা। আগে শিক্ষানীতি চূড়ান্ত না করলে ব্যর্থ হওয়ার শঙ্কা। সুনামগঞ্জ সহ নরসিংদী সহ 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 9 জনের প্রাণহানি। ভারতের অন্ধ্রপ্রদেশে চলন্ত বাসে আগুন, 19 যাত্রীর মৃত্যু।
শীতের আগাম সবজির সরবরাহ বাড়লেও বেশিরভাগই নাগালের বাইরে। ফুলকপি বেগুনের দাম আকাশ ছোঁয়া, স্থিতিশীল মুরগি মাছ। আর এই ছিল এখন বিকেলের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।